বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। দেশে করোনা প্রকল্পে বরাদ্দ বাড়ল 5,500 কোটি টাকা। বেগম জিয়ার অসুস্থতা আর অনুপস্থিতির চক্রেই আটকে নাইকো দুর্নীতি মামলার বিচার, 31 বার পেছালো অভিযোগ গঠনের শুনানি। পিকে হালদারের 3600 কোটি টাকা পাচার ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর সহ 25 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, 7 জন এবং 10 প্রতিষ্ঠানকে ভারত থেকে চাল আমদানির অনুমতি। 1 মাসের মধ্যে বাজারজাত করা কঠিন বলছেন আমদানিকারকরা। ধানের দাম কমার শঙ্কা কৃষকের। দেখছিলেন শিরোনাম, জনপদের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। ভারত থেকে কোনো দেশে টিকা রফতানিতে বাধা নেই বলে জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা। আগের বক্তব্য থেকে সরে এসে মঙ্গলবার এক টুইটে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। একইভাবে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বিদেশে টিকা রফতানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। এদিকে দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শৃঙ্খলা বলেছেন, যত দ্রুত সম্ভব বাংলাদেশে টিকা সরবরাহে অঙ্গীকারবদ্ধ দিল্লি। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। অবশেষে ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা রপ্তানির বিষয়ে ধোঁয়াশার অবসান হলো। রোববার সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনওয়ালা জানিয়েছিলেন, আগে দেশের চাহিদা পূরণ করে অন্তত 2 মাস পর ভারত করোনার টিকা রপ্তানি করবে। এরপর মঙ্গলবারই সুর পাল্টে বললেন, টিকা রপ্তানিতে কোনো বাধা নেই। তার বক্তব্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে জানিয়ে মঙ্গলবার টুইট করেন তিনি। পুনাওয়ালা বলেন, বিশ্বের যে কোনো দেশে ভ্যাকসিন রপ্তানি করবে ভারত, এতে সংশয়ের কোনো অবকাশ নেই। দিল্লির এক সর্বভারতীয় চ্যানেলে তারই এক ইন্টারভিউর একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। 2 দিন পর নিজেই টুইট করে সেই বিতর্কের আগুনে জল ঢাললেন। তারই বক্তব্যের সুরে সুর মেলালো ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির স্বাস্থ্য সচিব বলেন, এই টিকা শুধু ভারতের নয়, যে কোনো দেশ চাইলে নিতে পারবে। कोविन हमने बनाया भारत में है, लेकिन ये विश्व के लिए है, तो जो देश भी इसको इस्तेमाल करना चाहेंगे भारत सरकार भी उनकी मदद करेगी। এদিকে বাংলাদেশেও যত দ্রুত সম্ভব টিকা সরবরাহে অঙ্গীকারবদ্ধ ভারত সরকার বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শৃঙ্খলা। আর আগামী 10 দিনের মধ্যে ভারতের সব জায়গায় টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। টিকা কেনার জন্য বাড়ল কোভিড-19 মোকাবেলা প্রকল্পের বরাদ্দ। 5,659 কোটি টাকা বাড়িয়ে একনেকে প্রকল্পটি সংশোধন করে জরুরি ভিত্তিতে এই অর্থায়ন অনুমোদন দেয়া হয়। প্রতি ডোজ $2 দরে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে 3 কোটি ডোজ ভ্যাকসিন কিনছে সরকার। শুধু টিকা কেনায় ব্যয় হবে 4,242 কোটি টাকা। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় জরুরি ভিত্তিতে অনুমোদন দেয়া হয় প্রকল্পটির। করোনায় বিপর্যস্ত বিশ্বের মতো বাংলাদেশেও সবচেয়ে আলোচিত প্রশ্ন, কবে পাওয়া যাবে ভ্যাকসিন। এবার কিছুটা স্বস্তির বার্তা এলো মঙ্গলবারের একনেক সভা থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় পুরানো প্রকল্পের ব্যয় বাড়িয়ে অনুমোদন দেয়া হয় 5,500 কোটি টাকার করোনা মোকাবিলা প্রকল্পটি। মন্ত্রণালয় জানায়, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে $2 দরে কেনা হবে 3 কোটি ডোজ ভ্যাকসিন। আমাদের লক্ষ্য হলো 13,76 লক্ষ লোকের টিকার আওতায় আনা। 18 বছরের নিচে যাদের বয়স তাদেরকে এই টিকার আওতায় বিশেষ কারণ ছাড়া আনা হবে না। প্রতিটা ভ্যাকসিনের দাম $2 করে ধরা হয়েছে। কোভ্যাক্স বা অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে আমরা আলোচনা করে $6 থেকে $10 ধরা হয়েছে প্রতি ডোজ ভ্যাকসিনের দাম। একদিকে বিশাল বরাদ্দ, অন্যদিকে জনস্বাস্থ্য সুরক্ষা, এই 2 কারণে প্রকল্পটি বাস্তবায়নে সতর্ক সরকার। এটা নিয়ে নানা ধরনের প্রশ্ন প্রেসে বিভিন্ন জায়গায় এসছে। তো আমাদের সরকার যে চুক্তি করেছে যে সরকারের সঙ্গে আমরা বিশ্বাস করি আমরা চুক্তিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মানা হবে, যাতে দাম নিয়ে নয় ছয় না হয়
এই জন্য সার্বক্ষণিক নজরদারি মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই করব, কারণ এটা জীবন মরণের প্রশ্ন। মন্ত্রণালয় বলছে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাবেন বিদেশগামী শ্রমিক, সামরিক সদস্য, চিকিৎসক ও সরকারি কর্মকর্তারা। বিদেশ থেকে ঋণ হিসাবে নিব। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। করোনার ভ্যাকসিন দেশে আসার পরও প্রয়োগের সার্বিক প্রস্তুতিতেই পেরিয়ে যাবে আরও 2 মাস। প্রাথমিক পর্যায়ে মাত্র 3% মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে, এমন সব সুপারিশ সহ দেশে ভ্যাকসিন প্রয়োগের নীতিমালা চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা প্রাদুর্ভাব শুরুর পর থেকেই কার্যকর ভ্যাকসিনের অপেক্ষায় পুরো বিশ্ব। কয়েকটি দেশ এর মধ্যেই টিকার সফল প্রয়োগ শুরু করেছে। অক্সফোর্ডের টিকা পেতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি হলেও বাংলাদেশও অপেক্ষায়। এর মধ্যেই মঙ্গলবার সকালে টিকা প্রয়োগ নীতিমালার চূড়ান্ত অনুমোদন দিল স্বাস্থ্য অধিদপ্তর। 137 পৃষ্ঠার এই নীতিমালায় ভ্যাকসিন প্রয়োগ তদারকি করতে আলাদা টাস্কফোর্স গঠনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া বলা হয়, ভ্যাকসিন আসার পরও লোকবল নিয়োগ, কারিগরি সহায়তা, কাগজপত্রের প্রস্তুতি সহ বিভিন্ন কাজে পেরিয়ে যাবে আরও 8 সপ্তাহ। যখন আমাদের কাছে ভ্যাকসিন আসবে তখনই আমরা ভ্যাকসিন প্রদান যাতে করতে পারি সেই ধরনের প্রিপারেশন আমাদের আছে। আমরা তার আগে থেকে কিন্তু সব ব্যবস্থা করে রাখছি। ভ্যাকসিন কিন্তু এখনও আমাদের দেশে আসেনি, কিন্তু আমাদের প্রস্তুতি কিন্তু আমরা চূড়ান্তভাবে নিচ্ছি। প্রথম ধাপে 3% বেশি মানুষকে টিকা দেয়া সম্ভব হবে না, তবে ধীরে ধীরে বাড়ানো হবে এই সংখ্যা। এই পরিকল্পনাটা আমরা অনুমোদনের জন্য পাঠিয়ে দিয়েছি, মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। মন্ত্রণালয় এটা অনুমোদন দিলে আমি বলতে পারবো যে হ্যাঁ আমরা ফাইনাল করতে পেরেছি। আমাদেরকে এমনভাবে প্রস্তুত হয়ে থাকা উচিত, যেটা বিশ্বের অন্যান্য দেশে হয়েছে, যে যেদিন ভ্যাকসিন পেয়েছি তার পরের দিন যেন আমরা ভ্যাকসিন প্রয়োগ করতে পারি। এই নীতিমালার বড় একটি অংশ জুড়ে গুরুত্ব দেওয়া হয়েছে টিকা নিরাপত্তা ও সংরক্ষণের বিষয়টি। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এক যুগের বেশি সময় পার হলেও নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 11 আসামির বিচার শুরু হয়নি। আদালতে বেগম জিয়ার অনুপস্থিতি ও বারবার সময় আবেদনের কারণে পিছিয়ে যাচ্ছে অভিযোগ গঠনের শুনানি। দুদক আইনজীবীর অভিযোগ, এ অচল অবস্থা উদ্দেশ্যমূলক। আর বিএনপি নেত্রীর আইনজীবীরা বলছেন, অসুস্থতার কারণেই হাজির হতে পারছেন না তিনি। একে একে পেরিয়েছে 14 বছর, শুরু করা যায়নি নাইকো দুর্নীতি মামলার বিচার। মঙ্গলবার আসামি বেগম খালেদা জিয়ার আদালতে হাজির হয়ে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেওয়ার কথা ছিল। এদিনও অনুপস্থিত বিএনপি চেয়ারপারসন। আর 31 বারের মতো শুনানি পেছানোর আবেদন তার আইনজীবীর। আবেদনের শুনানি শেষে বিচারক শেখ হাফিজুর রহমান 19 জানুয়ারি অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেন। গেল 2 বছর ধরে বেগম জিয়ার আইনজীবীরা লাগাতার সময় আবেদন করে আসছেন জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন দুদক আইনজীবী। দীর্ঘ প্রায় 3-4 বছর থেকে এই 4 শুনানির জন্য, শুধুমাত্র বেগম খালেদা জিয়ার 4 শুনানির জন্যই তারা সময় নিয়ে যাচ্ছে। এদিকে বেগম জিয়ার আইনজীবীর দাবি, মক্কেল অসুস্থ হওয়াতেই আদালতে আসতে পারছেন না। তিনি সাংঘাতিকভাবে অসুস্থ এবং এই অসুস্থতার কারণে তিনি ঘরের বাইরে কোথাও যেতে পারেন না, কোনো আত্মীয় স্বজন কারোর সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত তিনি করতে পারছেন না। এই অসুস্থ জীবন যাপন করছেন একজন মানুষ, সেই মানুষ তো আদালতে গিয়ে মামলা মোকাবেলা করা কোনো কারণেই সম্ভব না। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকা আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর তেজগাঁও থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এবার পিকে হালদারের 3600 কোটি টাকা পাচার ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর সহ 25 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। দুদক চাইলে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবে। 5 জন ভুক্তভোগীর আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। এদিকে পিকে হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির জন্য ইন্টারপোলে চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তর। প্রশান্ত কুমার হালদার, ব্যাংকপাড়ায় যিনি পরিচিত পিকে হালদার নামে, 4টি আর্থিক প্রতিষ্ঠানকে পথে বসিয়ে 3,500 কোটি টাকা নিয়ে ফেরারে আসামি তিনি। তাকে ধরতে আদা জল খেয়ে নেমেছে সবাই, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই তার সহযোগীদের দিকে এখন নজর দুদকের। ইন্টারন্যাশনাল ও পিপুলস লিজিং এ বিনিয়োগ করে ক্ষতিগ্রস্তরাও
আদালতের দ্বারস্থ হয়েছেন। তারা একটি তালিকা দিয়েছেন আদালতে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও ইন্টারন্যাশনাল লিজিং এর চেয়ারম্যান সাবেক সচিব এনআই খান, পিকের বান্ধবী সহ 25 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চান তারা। সবসময় শুনছি যে এই নামগুলো জড়িত, সেই নামগুলো আমরা তাদের কাছে দিয়েছি, তারা কেউ বিদেশ যেতে পারবে না। আদালত তাদের আবেদন আমলে নিয়ে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন। বলা হয়েছে দুদক চাইলে তাদের যে কোনো সময় জিজ্ঞাসাবাদ করতে পারবে। সুমোটর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই 24 জন ব্যক্তি কোর্টের পারমিশন ছাড়া বিদেশ যেতে পারবে না। এদিকে পিকে হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে ইন্টারপোলকে চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তর। কন্ট্রোল অফ ইন্টারপোল ফাইল মানে সিসিএফ, ওনারা এটা কাগজপত্র পর্যালোচনা করে যে কোনো মুহূর্তে রেড অ্যালার্ট জারি করবে। গত সপ্তাহে পিকে হালদারের 2টি ফ্ল্যাট ও 6 একর জমি জব্দ করে দুদক। চালের বাজার স্থিতিশীল রাখতে দেশের 10টি প্রতিষ্ঠানকে ভারত থেকে 1,05,000 মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এক্ষেত্রে 30 দিনের মধ্যে আমদানি করা চাল বাজারজাত সহ বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে গত 27 ডিসেম্বর চালের আমদানি শুল্ক 62.5% থেকে কমিয়ে 25% করার সিদ্ধান্ত নেয় সরকার। এরপর বৈধ আমদানিকারকরা বেসরকারিভাবে চাল আমদানির জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করেন। যাচাই বাছাই শেষে তার মধ্য থেকে 10টি প্রতিষ্ঠানকে 1,05,000 মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। তবে বরাদ্দকৃত ইস্যুর 1 সপ্তাহের মধ্যে এলসি খুলে খাদ্য মন্ত্রণালয়কে জানানো ও এলসি খোলার 30 দিনের মধ্যে চাল বাজারজাত করা সহ বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। তবে আমদানিকারকরা বলছেন শর্ত অনুযায়ী সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে চাল বাজারে আনা কঠিন। ভারতের রাস্তাটা ওই পাশে সরু, বাংলাদেশে হিলিস্থল বন্দরের এই পাশে রাস্তা সরু, অন্যান্য পণ্য আছে, যানজট প্রায় লেগে থাকে। এই জন্য সময়ের মধ্যে চালটা আমরা পরিপূর্ণভাবে নিয়ে আসতে পারবো কিনা এটি আমাদের একটু সন্দেহ আছে। সরকার যদি এটা 2 মাসের জন্য করে দিলে আমাদের জন্য একটু সুবিধা বা ইম্পোর্টারের ভালো কাজটা করতে পারবে। কৃষকরা বলছেন ভরা মৌসুমে চাল আমদানির কারণে ধানের দাম কমবে, এতে লোকসানের মুখে পড়বেন তারা। সরকার যদি চাউল আনে তো কৃষকেরা মারা যাবে, আর যদি এখানে সরকার যদি ধান চাষ করার পদ্ধতি দেয় তাহলে কৃষকেরা লাভবান হবে। বিদেশ থেকে যদি চাল দিয়ে আসা যদি আমদানি করে যদি আমাদের ক্ষতি হয়ে যায় তাহলে হয়তো মূল্য দাম পাবো না। চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে চলতি মৌসুমে সর্বোচ্চ 6 লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিবে সরকার। তৌফিক মাহমুদ, সময়। চলতি মাসের শেষে চালু হতে যাচ্ছে বন্ধ হয়ে যাওয়া মানিকগঞ্জের আরিচা থেকে পাবনার কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল। মাত্র 1.5 ঘন্টায় নদী পার হওয়ার আশায় উত্তরাঞ্চলের মানুষ। নৌ রুটটি পরিদর্শন করেছেন সরকারের উচ্চ পর্যায়ের কমিটি। শর্টকাটে বাড়ি যেতে ঢাকা থেকে পাবনা, নাটোর সহ উত্তরাঞ্চলের প্রায় 28টি জেলার লাখ লাখ মানুষ প্রতিনিয়ত এভাবেই ঝুঁকি নিয়ে ট্রলারে চড়ে মানিকগঞ্জের আরিচা ঘাট থেকে পাবনার কাজিরহাট ও নগরবাড়ি ঘাটে যাচ্ছেন। তাদের দাবি বঙ্গবন্ধু সেতু হয়ে সড়ক পথে পৌঁছাতে যেখানে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে, নদীপথে সেখানে লাগে মাত্র 3 থেকে 4 ঘন্টা। উত্তরাঞ্চলবাসীর ভোগান্তির কথা বিবেচনা করে প্রায় 20 বছর পর আরিচা কাজিরহাট ফেরি রুটটি চালু করতে যাচ্ছে নৌ মন্ত্রণালয়। সরেজমিন পরিদর্শনে দেখা যায় 14 কিলোমিটার দীর্ঘ পথটির 2 পাড়ে ঘাট তৈরির কাজ প্রায় শেষ। সরকারের এমন উদ্যোগে আশায় বুক বেঁধেছেন যাত্রীরাও। পাবনা থেকে বঙ্গবন্ধু সেতু ঘুরে যেতে কমপক্ষে 7 ঘন্টা সময় লাগে। ফেরিঘাট যদি চালু হয় তাহলে অবশ্যই সময় লাগবে কম। বিএরবিটিএ জানায় ফেরিতে এ পথ পাড়ি দেওয়া যাবে 1 থেকে 1.5 ঘন্টায়। চলতি মাসের 20 তারিখে এই রুটটি চালুর আশা সংস্থাটির। একটা ফেরি চলতে 6 ফুট পানি হলেই হয়। এটা আমরা এই মাসের শেষের মধ্যেই, মানে জানুয়ারির 20 থেকে 25 তারিখের মধ্যে আশা করি ইনশাল্লাহ আমরা ফেরিঘাটটা উদ্বোধন করতে পারবো। তবে যমুনা নদীতে 20 থেকে 25টি চর ও প্রচণ্ড নাব্য সংকট মোকাবিলা করে রুটটি সচল রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সংশ্লিষ্টরা। বঙ্গবন্ধু সেতু চালুর পর 2002 সালে নাব্য সংকটের কারণে দেশের সবচেয়ে পুরাতন এই ফেরি রুটটি বন্ধ করে দেওয়া হয়েছিল। আশায় বুক বাঁধা এলাকার মানুষজন এখন তাই বলছেন এই রুটটি ফের চালু হলে শুধু তাদের যাতায়াতেই সময় বাঁচবে না, অর্থনৈতিকভাবেও কর্মচাঞ্চল্য ফিরে আসবে পুরো উত্তরাঞ্চলে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, যমুনা নদী, পাবনা। চাঁদপুরে পাইকারি বাজারে শীতকালীন সব ধরনের সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। এতে খুচরা বিক্রেতাদের লাভ হলেও তেমন লাভের মুখ দেখছেন না কৃষক এবং পাইকারি ব্যবসায়ীরা। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমেদের রিপোর্ট।
চাঁদপুরের পালবাজার জেলার সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার এটি। শীতের এই সময় সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে এই বাজারে। নতুন আলু, টমেটো, সিম, কাঁচামরিচ, ফুলকপি, বাঁধাকপি সহ সব ধরনের সবজি মিলছে এখানে। তবে চাহিদার তুলনায় সরবরাহ বেশি হয় ক্রেতা সংকটে পড়েছেন সবজির আড়তদার এবং সরবরাহকারীরা। তবে খুচরা বিক্রেতাদের বেলায় বিপরীত চিত্র। তরতাজা সবজি পেয়ে আর দামও সহজলভ্য হয় খুশি তারা, কারণ ভোক্তা পর্যায়ে বেশ লাভ করছেন এসব খুচরা বিক্রেতারা। এখান থেকে পালের বাজার থেকে মাল নিয়ে একটু লাভবান থাকি, মানে এখানে মালের দাম একটু কম। শীতকালীন সবজির বিভিন্ন ধরনের সবজি এখানে প্রচুর অ্যাভেলেবেল আমদানি হয়, তা এখান থেকে মাল কিনে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। সস্তা পাওয়া যায়, কমে পাওয়া যায়, এই জন্য আমরা বেচাকিনি করতে আছি। চাহিদার তুলনায় যোগান কিন্তু অত্যাধিক বেশি, প্রচুর বেশি, যার কারণে এখন বেচা বিক্রি খুবই কম হচ্ছে। এদিকে বাজারে সবজির সরবরাহ প্রচুর, তবে সেই পরিমাণ ক্রেতা না পেয়ে মলিন মুখ আড়তদারদের। আড়তদাররা দেখা গেছে পাইকারি মাল নিয়ে না বিক্রি করতে পারে, তাহলে আমাদেরকে টাকা দেবো কিভাবে? আমরাও টাকা পাইতে আমাদের সমস্যা আছে। গত এক সপ্তাহের ব্যবধানে চাঁদপুরে পাইকারি এই বাজারে প্রতি কেজি সবজিতে দাম কমেছে 10 থেকে 15 টাকা। সময় সংবাদ, চাঁদপুর। নওগাঁর আড়তে দেশি মাছের সরবরাহ বেড়ে যাওয়ায় কেজি প্রতি দর কমেছে 10 থেকে 15 টাকা। এতে ক্রেতারা খুশি হলেও ন্যায্য মূল্য না পাওয়ার দাবি মাছ চাষিদের। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। শুষ্ক মৌসুমে নদী, খাল-বিল সহ জলাশয়ের পানি শুকিয়ে যাওয়ায় দেশীয় নানা প্রজাতির মাছের সরবরাহ বেড়েছে নওগাঁর সান্তাহার মাছের আড়তে। মাছের সরবরাহ বাড়ায় কেজি প্রতি 15 টাকা পর্যন্ত কমেছে দর। এতে চাষ করা মাছে লোকসান গুনতে হচ্ছে বলে অভিযোগ বিক্রেতাদের। যে মাছ 150 টাকা কেজির মাছ 100 টাকা কেজি চলতেছে, তেলাপিয়া 80, 90, সিলভার 70, 80। মাছের কোনো বাজার নাই। এই যে 3 টাকার মাছ আধা ঘন্টা হলো রাখতেছে 85 করে, কোনো পাইকার নাই। বর্তমান বাজারে লসের সংখ্যাটাই বেশি দেখা যাচ্ছে, যার জন্য মনে করেন বাজারে মাছ খুঁজছে দেখতেন যে অবস্থা, বিক্রি হচ্ছে না মাছ। তবে কম দামে মাছ কিনতে পারায় খুশি ক্রেতারা। মোটামুটি মাছ এখন ভালো আমদানি হচ্ছে, বুঝলেন, দামও কম। চারিদিক থেকে মাছ ঢোকার কারণে মাছের দাম একটু কম। বিলের মাছটা আমদানি বেশি হচ্ছে, শোলশাটি, টাকি মাছ, শিং মাছ, এই মাছগুলোর জন্য পুকুরের মাছের দামটা কম। সরবরাহ বাড়ায় বেড়েছে বেচা কেনাও। ব্যবসায়ী নেতারা বলছেন আড়তে বিলের মাছ আসছে বেশি। গত রাত থেকে শীত একটু কমের কারণে জেলে ভাইরা মাছ নিয়ে আসছে, বাজারে ব্যাপক আমদানি হয়েছে। জেলার রানীনগর, আত্রাই ও বগুড়ার আদমদিঘি এলাকার মাছ চাষিরা পুকুর, জলাশয়ের মাছ বিক্রির জন্য সান্তার আড়তে নিয়ে আসেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। ভারত থেকে ভ্যাকসিন রপ্তানিতে বাধা নেই এখন বলছে সেরাম। যে কোনো দেশ চাইলেই পাবে টিকা। দেশে করোনা প্রকল্পে বরাদ্দ বাড়ল 5,500 কোটি টাকা। বেগম জিয়ার অসুস্থতা আর অনুপস্থিতির চক্রেই আটকে নাইকো দুর্নীতি মামলার বিচার। 31 বার পেছালো অভিযোগ গঠনের শুনানি। এবং পিকে হালদারের 3600 কোটি টাকা পাচার ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর সহ 25 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, 7 জনকে তলব। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।